এইটা সেরা দিয়া এইখানে হিম্মত ভাঁজ কইরা আলমারির ভিতরে গুছাইয়া রাখতে হয়। অবুক এই মাই তো ডেঞ্জারাস, একদম জাগা বরাবর আদি ফেলাইয়ে ঠু দা ফয়। ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক, ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারের কাছে ঘেঁষতে পারে না। রূপালীকে বিয়ে করছেন কবে? যুবক বয়সে কয়টা প্রেম করেছেন? ভাই তুমি কি আমার সংসার ভাঙতে চাও? মাইসেলফ অ্যালেন স্বপনে মিথিলার সাথে রোম্যান্স কেমন উপভোগ করেছেন? কোন কো আর্টিস্টের সাথে প্রেম হয়েছে? আবার যৌবনে ফেরার সুযোগ পেলে কার সাথে প্রেম করবেন? তুই 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 আমার বয়ম ফাকি কই ওর গরি দরি তাইতোনো আই দজ্জার গাংসিল মত সাইলে লাগাই তাইতোনো বুলেট গুলি ডিল। ক্যামেরার সামনে তো আসলে অভিনেতা অভিনেত্রীরা পুতুল। অ্যালেন স্বপন যেটা বেশ পপুলার, এত জনপ্রিয়তা পাওয়ার পেছনে কারণটা কি ছিল? শুধু ঘুষ খাওয়া পাপ তা না। আমার যে 8টা বাজে কল টাইম, আমি যে 10টা বাজে গেছি, এটা একটা পাপ। কারণ আমি এক সেটের মধ্যে এখন আছি, আর এক সেটের স্ক্রিপ্ট পড়ছি। চাটগাঁয়া ভাষায় কিছু একটা বলে শোনান। বুজ্জগ কুজ্জেতুন গজ্জা গজ্জায় দজ্জাত পড়ে গিয়ে বদ্দা আর হরো বাড়ি মসৈদর ডাক। আমার শ্বশুর বাড়ি মসজিদের পাশে। কুচ্চার তুন সাবধানে থাইক্কু। কি কুচ্চা? কুচ্চার তুন সাবধানে থাইক্কু। পক 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 পকাত। পক 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 পকাত। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সোশ্যাল স্লেপসে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমর রশিদ। দর্শক, আজ আমার অনুষ্ঠানের গেস্ট এমন একজন মানুষ যিনি বয়ামে পাখি আটকে রাখতে পছন্দ করেন, যিনি মঞ্চ থেকে শিখে বর্তমানে ভিজুয়ালে দাপটের সঙ্গে কাজ করছেন, যিনি প্রতিনিয়ত মুগ্ধতা চড়াচ্ছেন তার কাজের মাধ্যমে। তিনি হচ্ছেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। আজ তার সাথে আমরা অনেক বিষয় নিয়ে আড্ডা দিব। স্বাগত জানাচ্ছি। ভাইয়া কেমন আছেন? চমৎকার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং আপনি আমার সামনে আছেন দেখে আরো ভালো লাগছে। যদিও কণ্ঠে একটু ঝামেলা হয়ে গেছে, কিন্তু মনের খুশিতে আসলে আমি আজ আপনার সাথে বসে আছি, কারণ অনেক কিছু জানার আছে। একদম শুরু করতে চাই সে মঞ্চ থেকে শিখে আসা, এরপরে ভিজুয়ালে কাজ করা, সবকিছু মিলে অভিজ্ঞতা কেমন ছিল, জার্নিটা কেমন? অভিজ্ঞতা এবং জার্নি খুবই চমৎকার ছিল। সবার জীবনে একটা জার্নি থাকে। আর মঞ্চের ব্যাপারটা, হ্যাঁ, মঞ্চ অনেক সহায়তা করে অভিনয় শেখার ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্মগুলো শেখার ক্ষেত্রে। মঞ্চ ছাড়াও অনেকে উঠে আসেন, আমরা দেখতে পাই। তবে মঞ্চটা অনেক ধরনের সহায়তা করে। যেরকম একটা পরিবারের বেড়ে ওঠার মধ্যে একটা সন্তানকে, মানুষকে যেরকম সহায়তা করে বাবা মা, বড় ভাই বোন এরা, তো আমার সৌভাগ্য আমি চট্টগ্রামের তির্যক নাট্যগোষ্ঠীর মতো একটা স্বনামধন্য থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হতে পেরেছিলাম। তো তারা যখন নতুন কোনো ছেলে মেয়ে গ্রুপে জয়েন করে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করায়, গানের ওয়ার্কশপ বা নাচের। কারণ থিয়েটার হচ্ছে একটা মানে অনেক শিল্পের একটা মিলিত শিল্প। তো সেখানে তারাও আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছেন। আমার সৌভাগ্য, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেমন একেবারে রুমে ঢোকার আগে জুতোটা কীভাবে সারিবদ্ধভাবে রাখা হবে, ওখানে সব কর্মী যারা আছেন তারা পারিবারিক একটা পরিমণ্ডলে বেড়ে ওঠে, একেবারে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কিছুই আসলে করতে হয় আর কি ওখানে। তো সেই জায়গা থেকে আমার খুবই সৌভাগ্য যে আমি এরকম একটা জায়গার স্কুলিং পেয়েছি, যেটা আমাকে পরবর্তী সময়ের মধ্যে আমাকে অনেক সহায়তা করেছে। আর আমি কাজ করতে গিয়ে যেটা আমার উপলব্ধি হয়েছে, কিংবা আমি অনেকে যেটা বলে থাকি, সেটা হচ্ছে আমার ধারণা, একটা মানুষ যদি কমপক্ষে 10 বছর থিয়েটার করেন, তাহলে উনি পরবর্তীতে কন্টিনিউ করেন বা না করেন, সেই অভিজ্ঞতাটা উনি ওনার পরিবার থেকে শুরু করে প্রাত্যহিক কাজকর্ম কিংবা চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে তার অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারে। মানুষের সাথে মেলামেশার ব্যাপার স্যাপার সবকিছু মিলে আসলে আমি খুব চমৎকার একটা স্কুলিং পেয়েছি। এই জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। দারুণ। ভাইয়া কি শুরু থেকেই চিন্তা ছিল যে মঞ্চ শিখে তারপর টিভিতে বা বড় পর্দায় আসতে হবে, নাকি বড় পর্দায় আসার ব্যাপারটা হুট করে হয়ে গেছে? না, এটা কখনোই আমার এটা চিন্তা ছিল না। আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রে ওরকম কোনো টার্গেট থাকে না বা চিন্তা থাকে না। যখন শুরুতে একজন শুরু করে, সে হয়তো একটা ভালো লাগা থেকে শুরু করেছে, তার অভিনয়টা করতে ভালো লাগে কিংবা এই ধরনের একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকতে ভালো লাগে, সেই ভালো লাগা থেকে শুরু করা, যেটা পরবর্তীতে হয়তো আমাকে চিন্তা করতে শিখিয়েছে যে ঠিক আছে, তাহলে এটা করেও মনে হয় খাওয়া যায় বা এটা করেও মনে হয় জীবিকা অর্জন করা যায়, যেহেতু অন্যান্য আর অনেক ক্ষেত্র আছে স্ক্রিনের সামনে। তারপর এটা হয়তো আমাকে সহায়তা করেছিল, কিন্তু আমার আগে থেকে এরকম কোনো চিন্তা ছিল বিষয়টা তা না। হুট করে আমরা আপনাকে ভিজুয়ালি বেশ ভাইরাল হিসেবে পাই বা জনপ্রিয়তা সেই খাতায় আপনি নাম লেখান কিছু চরিত্রের মাধ্যমে। ভিজুয়ালি আসলে সিদ্ধান্তটা কি পুরোপুরি হুট করেছিল, নাকি অনেক দিন ধরে কাজ করা হচ্ছিল?
না, হুট করে আসলে সত্যিকার অর্থে তাও আমি যা দেখেছি আমার জীবনের মধ্যে হুট করে কোনো কিছুই হয় বলে আমার মনে হয় না। হুট করে অ্যাক্সিডেন্টালি দুই একটা জিনিস হয়তো মানুষের জীবনে ঘটতে পারে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে আমি 95 থেকে থিয়েটারে কাজ করছি। কাজ করতে 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 প্রায় 2010-এর দিকে এসে 10-এর পরে 11-12 এরকম সময় এসে আমি আমার এলাকায় চট্টগ্রামে কিছু শর্ট ফিল্মে কাজ করি। ওখানে কিছু মেকার ছিলেন তাদের সাথে। তারপর দুই একটা টিভি নাটকে কাজ করি ঢাকায় এসে, তাও পরিচিত গণ্ডির মধ্যে, এবং একটা সিনেমায় কাজ করি তাও চট্টগ্রামের আমার এক ভাই ফ্রেন্ড তারেক, ওয়াহিদ তারেক, তার একটা সিনেমায় কাজ করি 14 সালে সম্ভবত। এগুলো হচ্ছে আসলে টুকটাক করছিলাম থিয়েটার করতে করতে, এবং ততদিন আমি চাকরি করছিলাম, যেটা হয়তো অনেকেই জানেন। তারপরে একটা পর্যায়ে এসে আমি আসলে চাকরিতে আমি লক্ষ্য করলাম যে চাকরিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না, কিংবা ওখান থেকে আমি অনেক কিছু পাচ্ছি না, কারণ আমি অনেক কিছু দিতে পারছি না তাদেরকে। তখন আমি ভাবলাম যে যেহেতু আমি অভিনয় করি এবং অভিনয়ের কিছুটা আমার মূলধন আছে, সেগুলোকে সম্বল করে এবং অনেকের বিভিন্ন ইন্সপিরেশনে আমি ঢাকায় মুভ করি আর কি। তারপরে কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে এটা হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে হুট করে ভাইরাল আসলে কেউ হয় না, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে বলে আমি মনে করি সেটা হচ্ছে আমি যেমন 16 সালে ঢাকায় আসি, তারপরে 16 সালের মাঝামাঝি থেকে আমি টুকটাক কাজ করা শুরু করি। একটা মানুষকে তো কখনোই আসলে হুট করে চেনে না কেউ, চেনাতে হয়, এটাই স্বাভাবিক সবার ক্ষেত্রে, একজন সিঙ্গারের ক্ষেত্রে, একজন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং যারা আমি ধরলাম যারা চাকরি করে, নতুন একজন যিনি ঢুকেছেন চাকরিতে জয়েন করেছেন, ওনাকে জানতেও 6 মাস 3 মাস সময় লাগে, যার কারণে একটা প্রভিশন পিরিয়ড থাকে। তো এরকম আস্তে 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 টুকটাক কাজ করতে 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 ওই চরিত্রগুলো দর্শক পছন্দ করছে, এবং আমার সৌভাগ্য হয়েছে যে আমি ওই সময়কার যারা যারা ভালো কাজ করছিলেন তাদের সাথে আমি কাজ করতে পেরেছি সৌভাগ্যক্রমে। তো এভাবে কাজ করতে করতে হয়তো মানুষ চিনছেন, এবং কোনো একটা পর্যায়ে গিয়ে বিশেষ করে 17-18 থেকে শুরু করে আস্তে আস্তে জিনিসটা একটু পরিচিতি লাভ করা শুরু করলাম আর কি। দারুণ। ভাই, আপনার কাছে আসলে একটা প্রশ্ন, যেহেতু অনেক বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, কোনো একটা গল্পের একটা চরিত্র নিয়ে ওই চরিত্রর নামে পরবর্তীতে আরেকটি গল্পই নির্মাণ করা, এটা আপনি বাদে কখনো অন্য কারোর সাথে হয়েছে? আমি অ্যালেন স্বপনের কথা বলছি। হ্যাঁ, অন্য কারোর সাথে হয়েছে না কিনা, আপনি কি দেশের কথা বলছেন? আমাদের দেশে মানে আমার জানা মতে হয় নাই, বা আমাকে যারা ইনফরমেশন দিয়েছে তাদের জানা মতে হয় নাই। এটা প্রথমে একটা স্পিন অফ সিরিজ, ওই সিন্ডিকেটের ওই ক্যারেক্টারটাকে নিয়ে একদম একটা সিরিজ হয়েছে আর কি, যেটার নাম মাইসেলফ অ্যালেন স্বপন। একটা চরিত্র এতটা জনপ্রিয়তা পেয়েছে যে সেই চরিত্র নিয়ে আরো একটি কন্টেন্ট তৈরি করা। ভাইয়া, মাইসেলফ অ্যালেন স্বপন কিংবা অ্যালেন স্বপনের যে কোনো একটা ডায়লগ। এই সমাজে সব ফ্যান্স, সাদা টাকা, হালা টাকা, আরে ব্ল্যাক মানি হোয়াইট মানি আবার কি, মানি ইজ মানি। দারুণ। আসলে আপনার প্রত্যেকটা ডায়লগ একটা থাকে না, কিক দিয়ে দেয় বর্তমান প্রজন্মকে, যে হ্যাঁ এই ডায়লগটা একটা কিক আছে। সো এরকম একটা ব্যাপার। এই বিষয়টা আসলে যেহেতু আমার একটা চরিত্রের মুখ দিয়ে বেরিয়েছে, সেহেতু হয়তো সবাই আমাকে ক্রেডিট দিচ্ছে বা আমার কথা বলছে। আসলে এখানে আমার একার ইনভলভমেন্ট নয় বিষয়টা। এখানে ডিরেক্টর স্ক্রিপ্টের ডায়লগগুলো ওভাবে লিখেছেন, হয়তো উনি মানে প্রমিত ভাষায় লিখেছেন স্ক্রিপ্টের মধ্যে, যেহেতু এটা চাটগাঁয়া ক্যারেক্টার, ওটাকে আমি চাটগাঁয়া ভাষায় রূপান্তর করেছি। আর এখানে এবং আমার সত্যিকার অর্থে এই ডায়লগ কিছু তৈরিতে ডিরেক্টর তো বটেই, স্ক্রিপ্ট রাইটার শিহাব শাহীন তো বটেই, আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব, ইভেন আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে অনেক সহায়তা করেছেন। দারুণ। পরিবারের সবাই সহায়তা করেছে? মানে আমার যেমন আমি যদি বলি, আমি আমার স্ক্রিপ্টটা নিয়ে আমার ভাইয়ের সাথে বসেছিলাম, যেহেতু উনি বয়স্ক মানুষ, অনেক কিছু দেখেছেন, উনি অনেক শ্লোক সম্পর্কে জানেন। তারপরে আমার কিছু শোনা, যেমন আমার ওয়াইফ থেকে তার নানির মুখে শোনা শ্লোক, যেমন এখানে একটা শ্লোক ছিল মাইসেলফ অ্যালেন স্বপনের মধ্যে, আই ব্যাগ বুঝি, আই ফিংরের ফ্যাট হরি বুঝি, সিনে জোকের আঁশি বুঝি। এটা একটা শ্লোক। তো এটা আমি এখানে যুক্ত করেছি ডিরেক্টরের অনুমতিক্রমে। তো এরকম অনেকের হেল্প আমি পেয়েছি আর কি। এই যে এত সুন্দর সুন্দর কাজ এখন আপনি করছেন, তো মঞ্চেও সুন্দর সুন্দর কাজ উপহার দিয়েছেন, মঞ্চ আর ভিজুয়ালের মধ্যে মেইন পার্থক্যটা কোথায় পেয়েছেন? মঞ্চে আর ভিজুয়াল তো মূল পার্থক্য যেটা, মঞ্চে যেটা সেটা হচ্ছে আমি অডিয়েন্সকে সামনে পাচ্ছি, যেরকম এখন আমি তোমাকে সামনে পেলাম, সামনাসামনি কথা বলছি, আই কন্টাক্ট হচ্ছে, অনেক কিছু ব্যাপার স্যাপার হচ্ছে, এখানে একটা অনেক কিছু ঘটছে, ইনস্ট্যান্ট অনেক কিছু ঘটছে, যেটা আমি রিহার্সালে করে নেই, ওরকম অনেক কিছু।
আর ক্যামেরার সামনে তো আমার ভুল হলে আমি ওই ডিরেক্টর কাট করছেন বা কোনো একটা সমস্যা হলে আবার দিতে পারছি, এই এই সুযোগটা থাকে, যেটা মঞ্চের ক্ষেত্রে থাকে না। তো এই একটা পার্থক্য। আর মঞ্চেরটা আমার আসলে ভালো লাগে এই কারণে, যেহেতু আমি অডিয়েন্সের রিয়াকশনটা সামনাসামনি দেখতে পাচ্ছি, অডিয়েন্সের রিয়াকশনগুলো তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি, এটা একটা ভালো লাগার বিষয় আর কি। আর বাকি যেটা মঞ্চে ক্যামেরার সামনে, এটা তো আমি আসলে পরে পরে পাচ্ছি, হয়তো 2 বছর পরে যখন এটা রিলিজ হচ্ছে তখন পাচ্ছি। আচ্ছা, এটাই হচ্ছে মূল পার্থক্য। আরো অনেক পার্থক্য আছে, হয়তো অ্যাক্টিং প্যাটার্নের মধ্যে পার্থক্য আছে, যেটা মঞ্চে আমি একটু বড়ভাবে করছি, সেটা হয়তো ক্যামেরার সামনে একটু ছোট করে করছি, এরকম কিছু পার্থক্য হয়তো আরো আছে আর কি। আচ্ছা ভাই, যেহেতু আপনি মঞ্চ করে এসেছেন এবং বর্তমানে জনপ্রিয়তার খাতায় আসলে শীর্ষেই আমি বলবো রয়েছেন, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নের একটা সঠিক উত্তর আপনি আমাদেরকে, আমাদের দর্শকদের দিতে পারবেন। আমরা স্টারডম বলে একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত, দেখা যাচ্ছে নতুন 2-1টা কাজ করলেও এরপর যিনি অভিনেতা বা অভিনেত্রী তিনি একদম ধরাছোঁয়ার বাহিরে হয়ে যাচ্ছেন, সাধারণ জনগণ তাকে একদমই পাচ্ছেন না, তার কথাবার্তা, চালচলন কিংবা সবকিছুতেই যেন একটা সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপার। এবং আমরা দেখেছি যারা মঞ্চ থেকে আসে তাদের ভিতরে এই ব্যাপারটা একেবারেই থাকে না। এই পার্থক্যটা কেন? হ্যাঁ, ওই যে আপনাকে মঞ্চের যে স্কুলিং এর কথা বললাম, এটা একটা কারণ। তবে কে মঞ্চ থেকে আসছে, কে মঞ্চ থেকে আসে না, কে কতটুকু পড়ালেখা করেছে, এগুলো আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। একটা জিনিস, আমাদের যা সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ব্রেইন বা বিবেচনা বোধ, বিবেক, বুদ্ধি, ওটা খাটিয়ে আমাকে চলতে হবে, তাই না? সুতরাং স্টারডম বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন, ধরাছোঁয়ার বাইরে চলে যায়, হ্যাঁ, ধরাছোঁয়ার বাইরে বিভিন্ন কারণে চলে যেতে পারে। উনি হয়তোবা জনপ্রিয়তার কারণে, হয়তোবা আগে যেভাবে পাবলিকলি মিশতেন সেভাবে মিশতে পারেন না, অনেক ক্রাউড সৃষ্টি হয়েছে, এটা একটা কারণ। কিন্তু তুচ্ছতাচ্ছিল্যের বিষয়টা, সেটা স্টার হোক, যেই হোক না কেন, অবশ্যই এটা কখনোই করা উচিত নয় একটা মানুষকে। একটা মানুষ বর্ণ, ধর্ম যাই হোক না কেন, তার পোশাক আশাক যাই হোক না কেন, তার এটা আর এটা ভেতরের অর্গান সবগুলো একই, সে একটা মানুষ আর যাই হোক না কেন। সুতরাং প্রতিটা মানুষকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত। আর তাচ্ছিল্য করার মানে বিভিন্ন কারণে উচিত না। মানুষের জীবনটা আসলে খুবই সংক্ষিপ্ত। যেমন আমার এখন যে বয়স, আমি ধরতে পারি বা আমরা মনে করি সাধারণত অর্ধেক বয়স পার হয়ে গেলাম, তার মানে কি আমি আর অর্ধেক বেঁচে থাকবো? এটা সম্ভব? এটা তো আমি তো এই মুহূর্তে চলে যেতে পারি। সুতরাং তাচ্ছিল্য করার বিষয়টা আসলে কখনোই, কোনো অবস্থাতেই, সে যত সম্পদশালী যেই হোক না কেন, কখনোই কাউকে তাচ্ছিল্য করা উচিত নয়। একদম ঠিক। আমার মনে হয় আমাদের দর্শকেরা একটা পজিটিভ মেসেজ পাচ্ছে আপনার এই কথা দিয়ে। ভাই, আপনার সব থেকে বড় এক্স ফ্যাক্টর কি? আর একটু ক্লিয়ার করে বলেন তো। থাকে না যেমন একটা গুণ যেটা আপনাকে একদম সবার থেকে আলাদা রাখে, স্বতন্ত্র করছে? এটা মানুষ বলতে পারবে হয়তো, বা আমার সাথে যারা কথা তারা বলতে পারবে হয়তো বা, কিন্তু আমার কাছে এই মুহূর্তে যেটা আমার একান্ত মনে হয়, সেটা হচ্ছে, এটা আমার মনে হয় একান্ত, সেটা হচ্ছে নিজেকে যত পারিপার্শ্বিক অবস্থা থেকে, বিভিন্ন অস্থিরতা থেকে আইসোলেটেড করে রাখা যায়, এটা আমি চেষ্টা করছি। এবং আমি মনে করি আর কি, ঠিক এই মুহূর্তে কিছুটা মনে হয় আমি সফল হয়েছি, কিছুটা। কারণ আমাদের দেশের মধ্যে বিগত দিনগুলোতে, শুধু বিগত দিন কেন, দীর্ঘদিন ধরে যে অস্থিরতাগুলো চলে বা চলছে, আমাদের দেশের মানুষগুলোকে দেখছি আমরা সবসময় অস্থির হয়ে থাকছে, হাইপার হয়ে থাকছে। আপনি বাসা থেকে বের হলে দেখতে পাবেন গাড়ি ঘোড়ার হর্ন, সাউন্ড সবকিছু মিলে আপনাকে অস্থির করে রাখে। তো আমি চেষ্টা করি যাতে আমাকে এই অস্থিরতাগুলো স্পর্শ না করে, যাতে আপনার কথায় আমি প্রভাবিত না হই, আমি আমার শিক্ষায়, আমার বিবেচনা বোধ দিয়ে চলবো। তো এই জিনিসটা আমি চেষ্টা করছি। এবং সত্যিকার অর্থে অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন, আমি আমার দেশে গত পরশু কি ঘটেছে আমি জানি না, আমি আরো 2-3 দিন পর পর জানি। এটার কারণ হচ্ছে, আমাকে একজন বলছিল আপনার কোনো দায়িত্ববোধ আছে না? অবশ্যই আছে, কিন্তু আমি দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি অস্থির হয়ে যাই, তাহলে আমার পরিবারও অস্থির হবে, আমার সংসারও অস্থির হবে, তাহলে আমি কেন এই অস্থিরতাটা নিব? ওই জন্য আমি চেষ্টা করি আমার নিজের মতো থাকার। তো এটা আমার মনে হয় সবারই চেষ্টা করা উচিত, এবং নিজের খেয়াল রাখার। কারণ আমি যদি আমার খেয়াল রাখতে না পারি, তাহলে আমি আমার সন্তানের খেয়াল কি করে রাখবো, আমি আরেকজনের খেয়াল কি করে রাখবো? এই যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসছে, তাদের ভালোবাসার একটা দাম আছে। তো এসব কারণে আমি নিজেকে একটু আশপাশের জগৎ থেকে আলাদা করে রাখার চেষ্টা করি। আমার মনে হয় এটা আমাদের দেশের মানুষের সবারই একটু চেষ্টা করা উচিত। দারুণ উপলব্ধি। ভাইয়া, ভিজুয়ালি কাজ করতে গিয়ে সব থেকে বড় প্রতিবন্ধকতা কি পেয়েছেন বা পাচ্ছেন? যেসব প্রতিবন্ধকতা, হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। যেমন মনে করেন, আমি লক্ষ্য করি বা দেখি যে আমাদের এখানে
সময়ের একটা বিষয় হেরফের হয়, সেটা কিরকম মনে করেন আমার যেমন একটা উদাহরণ দিই, আমি একটা কাজ করতে গেলাম, সেই কাজের মধ্যে আমাদের ক্যামেরা ওপেন হওয়ার কথা 8টা বাজে। তো আমাকে যে সিনটা ব্রিফ করা হয়েছিল, সিনটা হবে একটা সুইমিং পুলের মধ্যে। তো সুইমিং পুলের মধ্যে 8টা বাজে কেন শুট? কারণ 10টা থেকে ওদের স্টুডেন্টরা আসবে, ওরা এতটুকু পর্যন্ত শিডিউল পেয়েছে, তাহলে স্বাভাবিকভাবে 8টা থেকে যেহেতু ওটা, আমি হয়তো বা 5টা বাজে উঠলাম, রেডি হলাম, সব কিছু হয়ে 7টা বাজে গেলাম, রেডি হয়ে বসে আছি, তখন দেখলাম যে আমার কোয়েক্টর আসেনি বলে দেরি হচ্ছে। দেরি হতে 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 ওনারা হয়তো বা 11টা, হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু এই সমস্যাগুলো আমি বেশি দেখি আর কি, জ্যামের সমস্যা তো আমি জানি, তাহলে আমি আগে বের হবো। আচ্ছা যাই হোক, তো গেলাম, পরবর্তীতে সিনটা করা হয়েছে ছাদের উপরে। কেন? কারণ আমাদের যে শিডিউলটা ছিল 10টা পর্যন্ত, সুইমিং পুলটা পাওয়া যায়নি, তাহলে আমার সিনটা নষ্ট হয়ে গেল না? আমি যা চিন্তা করে গিয়েছিলাম যে আমি ডুবন্ত অবস্থায় থাকবো, আমি এভাবে লুক দিব, আমি প্র্যাকটিস করে গিয়েছিলাম, একটা জিনিস মাথায় নিয়ে গিয়েছিলাম, খোলা ছাদের মধ্যে ওইটা আর তো আর আসছে না, তাহলে আমার সবকিছু মাটি হয়ে গেল না? আপনি বিশ্বাস করেন, আমি রেমুনারেশনটি নিয়ে আসছি, আমাকে স্পট পেমেন্ট দিয়েছে, কিন্তু আমি 1 সপ্তাহ ঘুমাতে পারি না, কারণ আমি এর আগে 3-4 দিন ধরে যেটা ভেবে গেলাম সেটা করতে পারলাম না। এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে সময়ের কথা বললাম আর কি। তো এটা আমি প্রায় ঘন ঘন ঘুরতে দেখি। আরও কিছু প্রতিবন্ধকতা আমি দেখতে পেয়েছিলাম। আমার কোয়েক্টর দেখা যাচ্ছে সবসময় শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, উনি রিহার্সালটাও ঠিক মতো করতে পারছি না তার সাথে। উনি কিন্তু ঠিকই এসে ক্যামেরার সামনে কীভাবে যেন ওনার কাজটা করে চলে যেতে পারছেন, কিন্তু আমি পারছি না। আমার তো সীমাবদ্ধতা থাকতে পারে, উনি হয়তো পারেন ওনার অভিজ্ঞতা থেকে অথবা ওনার ট্যালেন্ট থেকে, আমার তো ওই ট্যালেন্ট নাই, আমার সময় লাগবে। তো এই ধরনের কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলা ধীরে ধীরে কমে আসছে বলে আমার ধারণা। তারপরে এখন একটু আলাপ করে নেই যাতে ভাই এই ধরনের সমস্যা না হয়, কারণ আপনি যদি আমাকে 7টা বাজে কল টাইম দেন, আমি আসলে 2 ঘন্টা আগে উঠি, অর্থাৎ 5টা বাজে উঠি, আমার আরও অনেক কাজকর্ম থাকে, আমি রেডি হয়ে তারপরে বের হব, এবং ওখানে গিয়ে আমি ক্যামেরার সামনে তরতাজাভাবে যাতে থাকতে পারি, যাতে আমার মাথায় শরীরে কোনো ধরনের মানে বাজে কোনো ধরনের বা নেগেটিভ কোনো ধরনের ভাইব বা কোনো কিছু কাজ না করে। তো এই পরিবেশটা আমার ধারণা গত 5-6-7 বছর আগে থেকে এখন একটু একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, মানে সময়ের মূল্যটা আসলে থাকা উচিত। ভাইয়া, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। কোনো এক সময় আমি শুনেছিলাম কোনো এক আর্টিস্টের কাছ থেকে, উনি এক শুটিংয়ের সেটে বসে অন্য কোনো শুটিংয়ের স্ক্রিপ্ট পড়ছেন, ব্রেক টাইমে হয়তো অন্য নতুন করে স্ক্রিপ্ট একটু পড়ে নিচ্ছেন। তো এই যে ব্যাপারটা আপনি বললেন যে একটা চরিত্রকে প্লে করার জন্য আপনি 3 দিন ভেবেছেন কিভাবে লুক দিবেন, কিভাবে ডুবন্ত অবস্থায় থাকবেন, যেখানে অনেকে আমরা দেখি যে প্রতিদিন নতুন নতুন চরিত্র নিয়ে কাজ করছে, কোনো ভেরিয়েশন নেই, প্লাস হচ্ছে এক শুটিংয়ে বসে আরেক শুটিংয়ে স্ক্রিপ্ট পড়ছে, এটা তো মাইন্ড ডাইভার্ট হয়, তার ক্যারেক্টার সরে যায়। এটা আসলে কি একজন অভিনেতা অভিনেত্রীর জন্য যুক্তিযুক্ত কাজ? দেখেন, এই যে আমরা পাপ পুণ্যের কথা বলি, আমরা অনেক কিছু পাপ পুণ্য নিয়ে বলি, এটা একটা পাপ, কারণ আমি এক সেটের মধ্যে এখন আছি, আরেক সেটের স্ক্রিপ্ট পড়ছি, একটু পরে আমি যে সেটে আছি সেই সেটের ক্যামেরার সামনে শুট করতে যাব, এটা হচ্ছে পাপ। শুধু ঘুষ খাওয়া পাপ তা না, আমার যে 8টা বাজে কল টাইম, আমি যে 10টা বাজে গেছি, এটা একটা পাপ, কারণ আমি একা নই, এখানে কমপক্ষে 50 থেকে 60 জন মানুষ ইনভলভ আছে, এই ক্যামেরাটার একটা ভাড়া আছে, তাহলে আমার দেরিতে যাওয়ার পেছনে ওদিকে সান চলে যাচ্ছে, সানের শ্যুটটা করতে পারছি না, এই যে একটা বিশাল বড় প্যাঁচ লাগিয়ে দিলাম আমি, এটা একটা পাপ। তো এই জন্য আসলে মানে পাপ পুণ্যের ক্ষেত্রে আমি বললাম আর কি, পাপ শুধু যে ওটাতে পাপ এটাতে তা না, এই আমার কর্মক্ষেত্রে এগুলা পাপ, কারণ আমি এখান থেকে একটা রেমুনারেশন নিচ্ছি। আচ্ছা, আর একটা কথা যেটা আপনি বললেন যে প্রতিদিন নতুন নতুন চরিত্রে কাজ করে, আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা আছে, বাজেটের সীমাবদ্ধতা আছে, আরো অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতার কারণে অনেককে হয়তো এভাবে কাজ করতে হয়। তো কিন্তু এভাবে কাজ করতে গেলে একটু মানে সমস্যা হওয়াটাই স্বাভাবিক আর কি, যে আমি ভাবার সময়টা পাচ্ছি না। আমি যদি আজকে একটা সেট থেকে 12টা বাজে ফিরি রাতে, আমাকে বিছানায় যেতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, আমি ফ্রেশ হব, একটা বিষয় তো আছে, তারপর আমি ঠান্ডা মাথায় যাবো, ওদিকে আবার তারপর দিন 9টা বাজে কল টাইম বা 8টা বাজে কল টাইম, অর্থাৎ আমাকে আবার 2 ঘন্টা আগে উঠতে হবে। তাহলে আমি উঠে ওই ক্যারেক্টারটা নিয়ে কখন ভাববো, বা ওই প্রিপারেশনটা, অনেক ধরনের প্রিপারেশন তো আছে। তো এটা অবশ্যই একজন অ্যাক্টর বলেন সবার প্রতি একটা স্ট্রেস পড়ে। তো অ্যাক্টরদের, যেহেতু অ্যাক্টিং নিয়ে আপনি বলছেন, অ্যাক্টরদের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি কুল থাকা উচিত, আর একটু সময় নিয়ে কাজ করতে পারলে মনে হয় ভালো আর কি। আর এটা তো স্বাভাবিক, আপনি একটা বিষয় নিয়ে 1 ঘন্টা ভাবলে যে রেজাল্টটা বের হবে, 2 ঘন্টা ভাবলে আরো ফাইন টিউন হবে।
এখন আপনি বলতে পারেন তাই বলি কি আমি শুধু ভাবতে থাকবো, না, আপনার এখান থেকে কোনো না কোনো এক সময় আপনার আরেকটা সত্তা আপনি সে নক করে আপনাকে জানান দিবে যে এখন ভাবনা শেষ হয়েছে, যদি আপনি নিউট্রাল জায়গা থেকে সুন্দরভাবে ওভাবে ভাবেন। আমি যদি আমার ওই ক্যারেক্টারের ওই ডায়লগগুলো নিয়ে আর একটু অ্যানালাইসিস করি, এই যে ইয়ার শুটিং সেটের কথা বললেন, আরেকটা স্ক্রিপ্ট পড়ছি, কিন্তু আমি যদি যে সেটে আছি ওই সেটের আমি ধরলাম যে আমার দুইটা সিন আমি ধরলাম যে একটা দুপুরে আর হচ্ছে সন্ধ্যায় হোক, আমি তো এখানে 8 ঘন্টা বা 12 ঘন্টার জন্য কাজ করতে গিয়েছি, তাহলে ওটা আমি ওকে দিয়ে আসবো, এটা হচ্ছে মূল কথা। এই জায়গার মধ্যে আমি হয়তো আড্ডা দিব, সবকিছু করব, কিন্তু আমার অন্য পার্সোনাল কাজ আমি এই জায়গায় করা উচিত না। তাহলে আমার কাছে আমার মাথার মধ্যে ওই ক্যারেক্টারটা আরো 20 বার বেশি ঢুকবে না, ধরা দিবে না। যদি ধরা দেয় তাহলে একটা কমা চেঞ্জ হতে পারে, একটা অক্ষর চেঞ্জ হতে পারে, একটা শব্দ চেঞ্জ হতে পারে, একটা বাক্য চেঞ্জ হতে পারে, একটা লুক চেঞ্জ হতে পারে, অনেক কিছু চেঞ্জ, একটা বসার ধরন চেঞ্জ হতে পারে। তো ওইটা নিয়ে থাকলে মনে হয় আসলে ভালো আর কি। এত গভীরভাবে আসলে কেউ কি ভাবে এখন? হ্যাঁ ভাবে, ওই যে হয়তো অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক সীমাবদ্ধতা থাকে, ওই জন্য হয়তো ভাবার স্কোপটা পায় না, কিন্তু ভাবা উচিত। ভাবলে একটা ভালো রেজাল্ট বের হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। যেহেতু অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কথা হচ্ছে, তাই আরেকটা প্রশ্ন করে ফেলতে চাই। অভিনেতা বলয় খুব জনপ্রিয় একটা শব্দ হয়ে গেছে। সবাই বলে যে একজন অভিনেতা বা নায়ক যিনি, উনি আসলে ঠিক করেন যে তার কো আর্টিস্ট কে হবেন, লাইটে কে থাকবেন, ক্যামেরায় কে থাকবেন। এটা কি আসলে সত্যি? হ্যাঁ, এটা কিছুটা সত্যি। এই সত্যের মুখোমুখি সৌভাগ্যক্রমে আমাকে বেশি হতে হয় নাই, ওই জন্য আমি কতটুকু সত্যি অতটুকু জানি না, শুনেছি এমনি, কিন্তু এটা উচিত না আর কি। যেমন আমি কিছুটা সত্যের সম্মুখীন যেটা হয়েছি বলতে চাচ্ছি আপনাকে, সেটা একটু ব্যাখ্যা করি। আমি একটা কাজ করতে গেলাম এক জায়গায়, কাজ করতে গিয়ে দেখলাম যে অ্যাক্টরটা আছে, মানে এই ফিকশনের মূল চরিত্র যে আছে, সে আমার পরিচিত, তার সাথে আমার আগে একবার কাজ হয়েছিল। তখনকার সে আর এখনকার সের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করলাম। সে কিন্তু অ্যাক্টর খুবই ভালো, তার লুক ভালো, ফিগার ভালো, সবই ভালো। তো দেখলাম যে সে এখানে অনেকটা ডিরেকশন দিচ্ছে সেটে আসার পরে, যে ঘড়িটা এখানে না রেখে এদিকে রাখলে মনে ভালো হয়। তো দেখলাম যে ঘড়ি নাড়াচ্ছে, আবার ওখানে গেল 15 মিনিট, তারপরে ওই চেয়ারটা এদিকে রাখলে মনে ভালো, এরকম কিছু সে ইন্টারফেয়ার করছে। তো আমি কোনো একটা সময় গিয়ে, আরো অনেকদিন পরে গিয়ে তাকে দেখে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি, এটা কেন? তো সে আমাকে তার মতো করে একটা ব্যাখ্যা দিল আর কি। এখানে তো মনিটরের সামনে 3-4টা চোখ আছে, কস্টিউম ডিজাইনারের চোখ আছে, আর্টের চোখ আছে, ডিরেক্টরের তো আছেই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আছে। এখানে আমার আলাদাভাবে চোখ দেওয়ার কিছু নাই। আমি হয়তো আলোচনা করতে পারি, কিন্তু আমি প্রতিটা ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারি না আমারটা হাইলাইট করার জন্য, এটাও একটা পাপ। আচ্ছা, তো ওকে যখন জিজ্ঞেস করলাম, ওর মতো করে আমাকে উত্তর দিল যে ভাই এখন কি করব, যাদের সাথে কাজ করতে যায় যে ডিরেক্টরগুলো, এগুলো অনেক কিছু জানে না, তা আমাকে যদি করে না নিই, ওর কথার ছোট্ট একটা যৌক্তিকতাও আছে, আমি যদি করে না নিই তাহলে সময়টা বেশি লাগে। তখন আমি তাকে বললাম যে তুই তাহলে তার সাথে কাজ করতে যাস কেন? তো এখন এরকম অনেক সীমাবদ্ধতা আসলে আছে আর কি, এখন কোনটা ফেলে কোনটা বলবো, কিন্তু এটা উচিত না। এখন ওই অ্যাক্টর যদি শুধু তারটাই করতো এবং তার কোয়েক্টারকে মিলে নিয়ে কাজ করতো, তাহলে সিনটা আরো ভালো হওয়া উচিত আর কি, ভালো হওয়াটাই স্বাভাবিক আর কি। ওখানে ইন্টারফেয়ার করলে আসলে ভাবে হয় না। দারুণ, আমরা আসলে ব্যাপারটা অনেকটাই বুঝতে পারলাম যে আসলে সবকিছুতে ইন্টারফেয়ার করলে, যে কোনো কিছুতে, তাহলে মেইন কাজটা আসলে ফোকাস হারিয়ে যায়। অবশ্যই ফোকাস হারিয়ে যায়। আর এখানে আমি আরেকটা জিনিস দেখি, যেমন আমি অভিনয় করতে গেলাম, আমি তো ওই ক্যারেক্টার সম্পর্কে আসলে জানি না, চিনি না ওই ক্যারেক্টারকে। আমি ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার, ওদের মাধ্যমে আস্তে আস্তে ওই ক্যারেক্টারকে চিনতে পারছি। সুতরাং আমার মাথায় ওই ক্যারেক্টার যতটুকু আছে, তাদের মাথায় আরো বেশি আছে। ওরা আমাকে দিবে আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন কথাবার্তার মধ্যে এটা পেয়ে থাকবে। এখন আমি যদি ওখানে আসলে এই ইন্টারফেয়ার গুলো করতে থাকি, ওদের মাথা থেকে ওই ক্যারেক্টারটা অনেক সময় সরে যেতে পারে। আমি মানে এই কাজগুলো হচ্ছে যে আসলে মিলিত শিল্প, তো এটা একটা টিম ওয়ার্ক। ফুটবল খেলা বা ক্রিকেট খেলার মতো, ফুটবল খেলা যে আমরা দেখি পাস দিয়ে 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 গিয়ে গোলটা করে দিচ্ছে, সুতরাং আমাদের উদ্দেশ্য তো গোল দেয়া। এখানে আমাদের অনেক সহযোগী মানুষ আছেন, তাদের সহায়তায়, ইভেন প্রোডাকশন বয় ও যদি আমাকে ঠিক টাইমে চাটা না দেয়, ওটা খেয়ে আমি একটু সতেজ বোধ করেই তো আমি ক্যামেরার সামনে যাচ্ছি। সুতরাং এই পারস্পরিক মিথস্ক্রিয়াটা, রেসপেক্টটা থাকা উচিত। একদম। ভাইয়া, একটা জিনিস আমরা প্রায় শুনে থাকি যে অভিনয়ে যারা অভিনেতারা রয়েছেন, ওরা অনেক সময় অভিনয়টাই ঠিকভাবে করতে পারেন না বা জানেন না, এমন একটা জিনিস দর্শকেরা প্রায় কমেন্ট করে। এই ব্যাপারটা আসলে কেন এরকমটা? দেখেন, প্রথমত হচ্ছে যারা পারফর্মার বা কাস্টিং ডিরেক্টর বা ডিরেক্টর, যে পারফর্মারটাকে ক্যামেরার সামনে এনেছেন, উনি অবশ্যই কিছু না কিছু জানেন, অর্থাৎ অভিনয় জানেন, এবং বাকিটা হচ্ছে যে তার থেকে ওই
ক্যারেক্টারের জন্য যতটুকু দরকার ততটুকু বের করে নেওয়া, এটা আসলে ডিরেক্টরের কাজ। আর ক্যামেরার সামনে যেমন মঞ্চ আর ক্যামেরার সামনে যে পার্থক্যটার কথা আপনি বললেন, মঞ্চের মধ্যে একটা ডিরেক্টর আমাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে যখন মঞ্চ ছেড়ে দেন, তখন ওই সম্পূর্ণ মঞ্চটা আমার, আসলে ওখানে ডিরেক্টরের করার কিচ্ছু নেই। আমি ভুল ডায়লগ বললেও ডিরেক্টরের করার কিচ্ছু নেই, কাট করার সম্ভাবনা নেই, কিচ্ছু করার নেই। কিন্তু ক্যামেরার সামনে ওটা করার আছে ডিরেক্টরের। এটা হচ্ছে না, আপনি এটা একটু কম, আপনি হাতটা একটু কম নামান, বা ভ্রুটা একটু কম কুচকান তো, ডায়লগটা একটু আপে বলেন তো, এরকম করে সে বের করে নেবে। ওই জন্য বললাম যে এটা একটা পারস্পরিক বিষয়। সুতরাং অভিনেতা অভিনেত্রীদের একদিকে দোষ দেওয়া ঠিক না, এটা আসলে পারস্পরিক ব্যাপার, সেটা মিলিত একটা বিষয় আর কি। আরেকটা প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্ন আমি একটা একটা করে যাচ্ছি। অ্যাওয়ার্ড, বর্তমানে এই ব্যাপারটা নিয়ে সবাই খুব পরিচিত হয়ে গেছে যে অ্যাওয়ার্ড বেচা কেনার একটা ব্যাপার আছে। আমরা দেখি যারা খুব ভালো কাজ করে তাদের ক্ষেত্রে আমরা খুব একটা এই ফাংশন সেই ফাংশনে গিয়ে অ্যাওয়ার্ড নিতে দেখি না। আবার যাদের একদমই আমরা হয়তো পর্দায় দেখতে পারি না বা দেখাচ্ছে না, তাদেরকে দেখি বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড প্রণোদনা দেওয়া হচ্ছে। অ্যাওয়ার্ড মূলত কাদের দেওয়া হয়, কেন দেওয়া হয়? আপনি জানেন না বলে মনে হয় প্রশ্নটা করলেন, তাই না? অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, কাকে দেওয়া হয়, আমিও জানি না এটা আসলে। তবে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে এটা একটা কাজের স্বীকৃতি, একটা মানুষ ভালো অভিনয় করেছে বা ভালো ডিরেকশন দিয়েছে বা ভালো মিউজিক ডিরেকশন দিয়েছে, কিছু যে কোনো তার কর্মক্ষেত্রে সে ভালো করেছে, ওর জন্য পুরস্কার স্বরূপ তাকে একটু সম্মান জানানো হয়। এটা অ্যাওয়ার্ড হিসেবে আমি জানি আর কি। আর কেনা বেচার বিষয়টা আমি আসলে জানি না ওইভাবে। তবে আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলতে পারি। প্রায় 5-6 বছর আগে আমাকে আমার বন্ধুদের মধ্যে কয়েকজনে বললেন যে তুমি যদি অমুক অমুককে নক করো তাহলে ওইটার জন্য, ভিলেনের জন্য তুমি এটা পেতে পারো আর কি, এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো আমি বললাম যে কাকে কাকে নক করতে হবে? তো আমাকে 2টা মানুষের নাম বললো, যে 2টা মানুষকে আমি আসলে, ওই 2টা মানুষের প্রতি আমার শ্রদ্ধা আগে থেকেও ছিল না, কারণ আমি জানি যে তারা এই ধরনের কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত, ওই জন্য। তো তাহলে কি হবে, বলে যে উনি হচ্ছেন অমুকের পরিচিত, অমুক হচ্ছে তমুকের পরিচিত, আপনি এটা পেয়ে যেতে পারেন। তো আমি চিন্তা করলাম যে আমি এত কষ্ট করলাম ক্যামেরার সামনে, আমার টিম এত কষ্ট করলো, আবার আরেকটা কষ্ট করতে যাবো আমি? আচ্ছা, ওই কষ্টটা করে আমি একটা অ্যাওয়ার্ড সামনে নিলাম আর কি। আমি তো জানি এটা কি, আমি তো জানি এটা আরেকজনকে বলে আমি রিকোয়েস্ট করে আমি নিয়েছি, তাহলে এটার মধ্যে তো আমার ওরকম মানে তৃপ্তিটা থাকবে না আসলে। সুতরাং অ্যাওয়ার্ডের দরকার নাই। কোনো একদিন যদি কোনো একটা ছোট্ট কিছু পাই, ওটাও অনেক কিছু স্বীকৃতি হিসেবে আমি নিব। তো সেটা এখন মনে করেন যে হঠাৎ করে যখন আপনি দেখেন, আপনাকে অনেকে এসে বলতে পারে যে আপনার এই কাজটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, এর ভালো লেগেছে অনেকের বলে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোনো একটা মানুষ এসে আপনাকে যেভাবে এক্সপ্রেস করছে, আপনি আসলে দেখতে পাচ্ছেন তার ভেতরটা যে তার কতটুকু ভালো লেগেছে, তার উচ্ছ্বাসটা, এটা বোঝা যায়, মানুষ তো বুঝতে পারে জিনিসগুলা। তো তখন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার, কিন্তু ওটা দেখা যায় না, ওটার কোনো আকার আকৃতি নাই। ওটা এই যে দেখতে পেলাম, ওটা আসলে অনেক কিছু আর কি। কারণ এটা আসলে কি বলেন তো, এটা হয়তো আমার শোকেজে শোভা পাবে, হ্যাঁ, ওটা একটা স্বীকৃতি, যারা এটা দেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, ওটা ঠিক আছে, আমি ওটাকে তাচ্ছিল্য করছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওটাই আসলে সবকিছু তা নয়, অ্যাওয়ার্ডই সবকিছু নয়। তার মানে কি ভাইয়া, বর্তমানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকটা লবিং, বেচা কেনা বা অন্য কি রিকোয়েস্টের মধ্যে? না, এটা তো আমি জানি না, আমি বললাম যে আমার বন্ধু একটা বলেছে আপনি অমুক অমুককে বললে এটা হবে। আচ্ছা, তারা কি বর্তমানেও কাজ করছেন অ্যাওয়ার্ড নিয়ে? এটা আমি কি 4-5 বছর আগে বলছি, তারা তো আসলে এখন থাকার কথা নয়। এটা তারা সব সময় সব যুগেই বর্তমান। আচ্ছা, এমন নয় যে সেই মানুষটা একই, তাই না? 30 বছর আগেও আমাদের দেশে ঘুষ খাওয়া হয়েছে, 30 বছর পরেও খাচ্ছে, একই মানুষ খাচ্ছে তা না, বিভিন্ন মানুষ খাচ্ছে, মানে চরিত্রগুলো আমাদের এখানে বর্তমান, আমি সেটাই বলতে চাচ্ছি আর কি। মানে এটা একটা পাপ, অবশ্যই পাপ। পাপ তো আসলে, পাপ জিনিসটা কি আমি যেটা মনে করি, যেমন হারাম হালালের কথা বলি আমরা, হারাম কোনটা, যেটা হচ্ছে আমার শরীরের জন্য আসলে খারাপ, যেটা আমার হার্ট ব্লক করবে, যেটা আমার লাঙ্গে ক্ষতি করবে, ওইটাই হচ্ছে হারাম। আর যেটা আমার শরীরের জন্য ভালো, সেটাই হালাল। পাপ পুণ্য তাই, পাপ পুণ্য বলতে আমি মনে করি আমার যে কর্মকাণ্ডের জন্য আপনি বা আমার আশেপাশের সে যেই হোক না কেন, সে যদি অপমানিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, মনোকষ্ট পায়, সেটাই পাপ। আর যদি আমার আচরণের কারণে তার ভালো লাগে, সেটা পুণ্য বলে মনে করি আমি। ভাই, আবারও মঞ্চের প্রসঙ্গে যেতে চাই। বর্তমানে যারা মঞ্চে কাজ করছেন এবং আপনাদের সময় যখন আপনারা মঞ্চে কাজ করেছেন, একটা তো পার্থক্য নিশ্চয়ই আছে এই দুই প্রজন্মের মঞ্চের অভিনয়ে। কি ধরনের পার্থক্য আছে? আমি মানে আমার দেখার কথা যদি বলি,
আমার কাছে আসলে মনে হয় না আর কি যে মানে আমি যতটুকু দেখেছি 30 বছর, যদি আমি 30-35 বছর কাউন্ট করি, তাহলে 35 বছর আগে আর এখনকার মঞ্চে যারা কাজ করছে আমার মনে হয় না কোনো মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে ওরকম কোনো পার্থক্য হয়েছে। ভালো অভিনেতা, খারাপ অভিনেতা, বা একটু কম ভালো অভিনয়, ভালো অভিনয়, এটা 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 হচ্ছে। প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে, এটা বলতে পারি। বা ভিজুয়ালি আগেও ভালো কাজ হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, পচা কাজও হবে, এটা সব সময়ের জন্যই হয় আর কি। কিন্তু আগের চাইতে অনেক কিছু অনেক দিক দিয়ে ইমপ্রুভ করেছে। যেমন প্রযুক্তির অনেক ব্যবহার হচ্ছে, যেটা হয়তো আগে 35 বছর আগে প্রযুক্তির অতটুকু ব্যবহার হতো না। এরকম আরো অনেক দিকে অনেক কিছু উন্নতি হয়েছে। তো ইদানিং যে নাটকগুলো দেখি সেই নাটকগুলোর মধ্যে আমি তাই দেখতে পাচ্ছি যে প্রযুক্তি বা অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে। আর আমার কিছুদিন আগে আমার এক কোয়েক্টর প্রিয়াম অর্চি, সে ইংল্যান্ডে থাকে, তো সে ওখানকার মঞ্চনাটক দেখে আমাকে বলছে আর কি যে ভাই ওদের মঞ্চনাটক তো আরো জোস, ওদের মঞ্চনাটকে বৃষ্টি ঝরায়, পানি নিয়ে খেলে। তো আমরা হয়তো এখনো অতটুকুতে যাই নাই, আমরা হয়তো যাব, কিন্তু আমাদের মঞ্চের অনেক উন্নতি হয়েছে। আচ্ছা ভাইয়া, ওটিটি বলেন, নাটক বলেন বা সিনেমা বলেন, সবখানে আপনি সরব এবং ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে আপনি হাজির হন। মানুষ একটাই, কিন্তু হয়তো কথার প্যাটার্ন, চোখের তাকানো বা অন্য কোনো ভাবে একটা ভিন্নতা আপনি বা মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। কোনো টেকনিক আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি? না, এটা আসলে কোনো টেকনিক মানে নির্দিষ্ট কোনো এরকম তরিকা বা টেকনিক আছে বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে যে সময়, টেকনিক হচ্ছে সময়, যেটা একটু আগেও বলছিলাম। আপনি একটা বিষয় নিয়ে যখন একটু বেশি দিন ভাববেন, বেশি রিসার্চ করবেন, তখন আপনার মধ্যে অপশন অনেক খুলে যাবে, আপনার মধ্যে অনেক ইনফরমেশন আরও আসতে থাকবে। এবং আপনি যখন স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টর এদের সাথে যত বেশি সময় কাটাবেন, তারাও হয়তো আপনাকে ওই ক্যারেক্টার সম্পর্কে আরও অনেক ইনফরমেশন দিবেন। অর্থাৎ সময় পেলে অনেক কিছু সম্ভব, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা এক কথাই, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সময় পেলে এগুলো ডেভেলপ করা যায়। আমরা সময় পাই না বলে হয়তো ওই পার্থক্যটা করতে পারি না। যেমন আমি যদি সময় পাই, কথার কথা বলছি, তাহলে হয়তো আমি ভাবনার জায়গা থেকে একটু সময় পাবো যে আরে এই, এবং রিহার্সাল করি ঠিকঠাক মতো বা অ্যানালাইসিস করি ক্যারেক্টারটা নিয়ে, তাহলে হয়তো আমি বুঝতে পারবো আমি তো এই জিনিসটা বা এই ডায়লগটা বা এই প্যাটার্নের ডায়লগটা আরেকটা কাজে দিয়েছিলাম। কিন্তু আমি যদি ওই সময়টা না পাই, তখন তো আমার ওই ভাবনাটা ভাবারও সুযোগ থাকবে না যে এটা কোথায় করেছি না করেছি, সবকিছু এই ক্যারেক্টারের মধ্যে গুবলেট হয়ে যাবে। তো এই একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে একটু আলাদা করার জন্য ওই সময়টাও খুব জরুরি। ওকে ভাই, আমাদের ইন্ডাস্ট্রির একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যারা চট্টগ্রামে রয়েছেন, একটা ট্রেন্ড দেখছি যে চট্টগ্রামের মানুষদের চাটগা অ্যাকসেন্টে কমেডি করানোর একটা ব্যাপার, এটা কেন? এটা শুধু চাটগাঁয়ের ক্ষেত্রে না, এটা আমরা নোয়াখালী বলেন, বরিশাল বলেন, এরকম আরো অনেক অঞ্চলের সম্পর্কে জানি। এটা তো আমাদের তো কিছু এখন যে যেভাবে গ্রহণ করে আর কি। কেউ যদি মনে করে যে এই প্যাটার্নের এটা বেশি যাচ্ছে, আপনি আরেকটা করেন তো এই প্যাটার্নের, কিন্তু ব্যক্তিগতভাবে আমি করব না, কারণ ওটা তো অডিয়েন্স দেখেছে, ওই রূপটা তো অডিয়েন্স দেখেছে, তাই না? আর কমেডির মধ্যে দেখেন, আমার যেটা মনে হয়, মানুষকে কাঁদানোর চাইতে হাসানো অনেক কঠিন। একটু কাঁদানো যায়, আপনি একটু ইমোশনালি যদি কথা বলেন, দুই ফোঁটা চোখের জল ফেলেন, একটা ভায়োলিনের সুর দিয়ে দেন, তখন মানুষ কাঁদতে পারে। কিন্তু হাসানো কঠিন। হাসানোর জন্য ওরকম বডি ল্যাঙ্গুয়েজ দরকার হয়, ডায়লগ প্যাটার্ন ওরকম হতে হয়, ডায়লগ ডেলিভারি ওরকম হতে হয়। তো এবং সব কিছু ওরকম হতে হয়। আমি শুধুমাত্র আমি হাত পা ছোড়াছড়ি করলাম, মানুষ হাসলো, এটা আসলে একটা গরু যদি আছাড় খায়, ওই ভিডিও তো ভাইরাল হয়, আমি দেখেছি এরকম। মনে করেন 10 সেকেন্ডের একটা ভিডিও, একটা গরু আছাড় খেলো, তো ওটা তো কমেডি হতে পারে না। কমেডির মধ্যে একটা মিনিমাম বুদ্ধিদীপ্ত কিছু দরকার আছে, মানুষ এমনি এমনি হাসে না। সেটা আমার কাছে সবসময় মনে হয় যে অভিনয়কে যদি আমি বলি কতটা সহজ বা কঠিন, এবং মানে কমেডি যদি ঘরানার কোনো ডায়লগকে আমি বলি সহজ বা কঠিন, আমি বলবো যে কমেডি কঠিন। আচ্ছা, অনেক কঠিন, কারণ সেখানে সঠিক আইকিউ, কোথায় কতটুকু ভাষা ইউজ করলে এটা হাসবে, কারণ অতিরিক্ত দিতে গেলে অনেক সময় সেটা হাসির জায়গায় উল্টো বিরক্ত হয়ে যায় মানুষ। সো কমেডি অনেক কঠিন একটা। হ্যাঁ, কঠিন, একটু কঠিন। ভাইয়া, আজকের পোশাকে যাই, বলির টি শার্ট পরে আসছেন, বলি ভূষানের মতো একটা বড় ফেস্টিভ্যালে গিয়েছিল, জার্নিটা জানবো। বলির জার্নি বলি, আমরা 22-এ শুট করি, 22-এর রমজান মাসে। তো এর মনে করেন প্রায়, আমার সঠিক মনে নাই, তবে সম্ভবত 4 কি 5 মাস আগে থেকে আমরা এটা নিয়ে গবেষণা করি, রিহার্সাল করি, স্ক্রিপ্ট বেশ কয়েকবার রিরাইট হয়। তারপর কোয়েক্টররা আস্তে আস্তে কোয়েক্টররা যুক্ত হতে থাকে,
এবং এখানে যেহেতু বলি খেলার একটা বিষয় আছে, যারা সত্যিকার বলি তাদেরকে হায়ার করা হয় কুতুবদিয়া থেকে, দুজন বলি আসেন, তারা আমাদেরকে কিছু টেকনিক শেখান, কিছু প্যাঁচ শেখান, কিছু বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার তো আছে। আমাদেরকে একটা শেখান না এখানে কিভাবে শিখাবো, এটা তো একটা ইয়ার বিষয়। মানে আমি বলতে চাচ্ছি যে কিভাবে ধরবে, এই যে হাত ধরার কিছু বিষয় আছে, বা কাঁধের এখানে ধরার কিছু বিষয় আছে, হ্যাঁ, তারপরে পেছনে ধরার কিছু বিষয়, যেটা আমরা রেসলিং এর মধ্যে দেখি আর কি। আমরা অনেক কিছু রেসলিং এর মধ্যে দেখি যেগুলো আমরা টিভিতে দেখি সাধারণত, ওরকম কিছু হয়তো বা মুদ্রা টুদ্রা আছে আর কি বলির, এগুলো এবং ডায়লগ প্যাটার্ন নিয়ে। কারণ আমরা চাটগাঁয়া মানে যে চাটগাঁয়া কথা বললে যে জিনিসটা হয়ে যাবে তা না, এটা একটা বিশেষ অঞ্চলের ভাষা। মনে করেন বাঁশখালী, ডিরেক্টরের বাড়িও বাঁশখালী, তো উনি ওই সম্পর্কে খুব ভালো জানেন আর কি। আর আমার বাড়ি হচ্ছে মনে করেন শহরের দিকে, এরকম আরো অনেকের বাড়ি বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন মনে করেন কি করব, এই কথাটা আমাদের ওখানে শহরে আমরা বলি কি জুম। আচ্ছা, কি জুম মানে কি, তুমি তো জানার কথা, তুমি তো চাটগাঁয়া বউ, কিন্তু আমি ভাষা বুঝি না একদম। তোমার আমি বইঙ্গা। তুমি বইঙ্গা না? আচ্ছা যাই হোক, কি জুম মানে কি করব, এটা হয়তো বাঁশখালীতে বলছে কি গরগুম। আবার শহরের এখানে হয়তো ডিমকে বলছে ডিম বা আন্ডা, কিন্তু বাঁশখালীতে বলছে বজা। বজা, হ্যাঁ, এরকম কিছু পার্থক্য আছে, ওগুলো নিয়ে আমরা হয়তো একটু কাজ করেছিলাম আর কি। আচ্ছা, বেশ কঠিন তাহলে, বেশ কিছু জিনিস আবার নতুন করে শিখতেও হয়েছিল। আচ্ছা ভাই, ভিজুয়াল মিডিয়াতে তো অনেক ধরনের চরিত্র নিয়ে কাজ করেছেন, কিন্তু কোন ধরনের চরিত্র এখনো কাজ করা হয়নি যেটা খুব ইচ্ছে যে কাজ করবেন কখনো? সত্যিকার অর্থে আমার নির্দিষ্ট কোনো চরিত্রে প্রতি আকর্ষণ নাই বা ইচ্ছা নাই। তো আমি যখন যে চরিত্রটা পাই ওইটাকে আমি ভালোবাসার চেষ্টা করি বা ওইটার প্রেমে পড়ার চেষ্টা করি, ওইটাই তখন আমার কাছে সেই কাঙ্ক্ষিত চরিত্রটা বলে মনে হয়, যেটা আমি করতে চাচ্ছিলাম। এটা নিয়ে হয়তো ভাবি নাই আর কি, নতুনই তো ক্যারেক্টারটা, যেহেতু এটা আমি আগে করিনি। তো ওই জায়গা থেকে আমার ওরকম কোনো চরিত্রের প্রতি, চরিত্র তো অনেক, চরিত্র তো হাজার হাজার লাখ লাখ চরিত্র। আপনি যদি আপনার বাসায় দেখবেন যে আপনারা হয়তো বা 6 জন মেম্বার, আবার সেই 6 জন মেম্বারের শ্বশুর বাড়িটারি সবগুলো দেখি আরো 3টা ফ্যামিলি, এরকম অনেক ফ্যামিলি যুক্ত করলে দেখবেন আপনার আশেপাশে আপনার পরিবারের মধ্যে দেখবেন 50 জন 60 জন মানুষ আছে। তাই এরকম অনেক চরিত্র না, এখানে অনেক ধরনের চরিত্র আছে। কিংবা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা যদি বলি, এখানে অনেক চরিত্র আছে। তো আমি তো অনেক চরিত্র করি নাই, যা করি নাই সবগুলাই আমি যদি পাই তাহলে ওইটা আমার জন্য নতুন চরিত্র এবং আমার কাঙ্ক্ষিত চরিত্র। দারুণ। অর্থাৎ নিজেকে বারবার ভেঙে গড়ার যে ইচ্ছাটা, সেটা আপনার ভিতরে প্রকট। সাধারণত দেখা যায় মানুষ এক ধরনের চরিত্রতেই থাকতে চায়, কমফোর্ট জোন। ঠিক আছে, আমি বড় লোকের মেয়ে, আমি এটাই করব, আর কিছু করব না। কিন্তু এই যে বড় লোকের মেয়ে হওয়া, গরিবের মেয়ে হওয়া, গার্মেন্টস কর্মী হওয়া, আবার বাসার বুয়া হয়ে কাজ করা, যে অভিজ্ঞতা বা সেই যে ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা, এগুলো করার যে ইচ্ছা, এটা আসলে একজন অভিনেতা বা অভিনেত্রীর থাকা উচিত। হ্যাঁ, এবং আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন 98% ধরতে পারি, এরকম একটা মানে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরাই চায় নিজেকে ভেঙে মানে নতুন নতুন চরিত্রে কাজ করতে। এখন হয়তো সৌভাগ্যক্রমে কেউ হয়তো সেই চরিত্রগুলো পায় বা বিভিন্ন কারণে হয়তো পায় না, সেটা অন্য বিষয়। কিন্তু আমার ধারণা সব অভিনেতা অভিনেত্রী চায় যে নিজেকে নতুন নতুন রূপে দেখতে। হ্যাঁ, এই জীবনে এত কাজের মধ্যে সবথেকে বাজে অভিজ্ঞতা ছিল কোন কাজে? বাজে অভিজ্ঞতা আসলে ওরকম, মানে বাজে অভিজ্ঞতা আমার সৌভাগ্যক্রমে আমার জীবনে ওরকম তেমন কোনো বাজে অভিজ্ঞতা ঘটে নাই, যে অভিজ্ঞতার ঘটার কারণে আমি সিদ্ধান্তই নিয়ে ফেলেছি যে আমি এসব জায়গায় কাজ করব না, এটা আমার জায়গা না। ওরকম কোনো বাজে অভিজ্ঞতা আমার ঘটে নাই। টুকটাক কিছু ঘটেছে, যেটা শুধু আমার এই ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রে সব মানুষের ঘটে থাকে। তোমারও এরকম অনেক অভিজ্ঞতা ঘটছে উপস্থাপনা করতে গিয়ে বা এই করতে গিয়ে, ওরকম টুকটাক হয়তো কিছু ঘটেছে, ওটা মনে রাখেন। এগুলো মনে রাখলে তো আবার সামনের কাজটা করতে পারবো না। ভালো অভিজ্ঞতা, আমি শেষ যে শ্যুটটা করলাম সে সম্পর্কে বলি। এটা মাস 2 আগে শ্যুট করেছিলাম। এটা একটা ওয়েব ফিল্ম, এটার নাম হচ্ছে নয়া নোট, ডিরেক্টর অনন্য প্রতীক চৌধুরী। তো এখানে আমার ক্যারেক্টারের মধ্যে একটু ভিক্ষা করার বিষয় ছিল আর কি। তো আমাকে সে নিয়ে গেল ফার্ম গেটে নিয়ে তারা অনেক দূরে ক্যামেরাটা রেখে ছেড়ে দিল ভিক্ষা করার জন্য। তারপরে আমিও ভিক্ষা করতে লাগলাম। তো আমার গেট আপ সবকিছু এমন ছিল যে এটা চেনার উপায় ছিল না আর কি কোনো কিছুই।
তো মোটামুটি ভিক্ষা টিকা করে আমি দেখলাম যে বাহ বেশ ভালোই ইনকাম। আচ্ছা, কয় ঘন্টা ভিক্ষা করেছেন? প্রায় এটা এই অতটুকু শুট করতে মনে হয় 2-3 ঘন্টা লেগেছিল। আমি সব মিলে মনে হয় কত 300-400 টাকা মনে হয় এরকম পেয়েছিলাম আর কি। পরে টাকা দিয়ে কি করেছেন? পরে টাকাটা আমি যারা প্রোডাকশনে ছিল তাদেরকে দিয়েছি, আমি যেগুলো রাখো এগুলো নিয়ে আমরা পরে কি করব ভাববো। এরপরটা আসলে মনে নাই। পরে আমি এক জায়গায় ক্যাপ বিক্রি করছিল কিছু, তো কয়েকটা ক্যাপ নিলাম, আমি বললাম যে আমার ভিক্ষার টাকা থেকে দাও এটা। ক্যাপ কিছু কিনেছি আর বাকিগুলো আসলে মনে নাই তখন কি করেছিলাম। তার মানে ভিক্ষার টাকা দিয়ে ক্যাপ কিনলেন? হ্যাঁ, কয়েকটা ক্যাপ কিনেছিলাম আর বাকিগুলোর কথা মনে নেই। যাক, মানে সুন্দর একটা অভিজ্ঞতা। তার মানে সেটাও একটা প্রফেশন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ভাইয়া, সম্প্রতি 840 সিরিজে এক স্বৈরা শাসকের চরিত্রে আপনাকে দেখা গেছে। কাজটা যখন করবেন বলে রাজি হলেন, কেমন চাপ অনুভব করেছিলেন? কোনো চাপই অনুভব করিনি। কোনো চাপ না, কারণ আমি হচ্ছে একজন অভিনেতা। এখন আমি যখন আমার স্ক্রিপ্টের মধ্যে দেখব যে আমি তো একটা ক্যারেক্টার প্লে করছি, তাই না? আমি একটা ক্যারেক্টার, এখন ক্যারেক্টারের স্তরগুলা মানে যখন আমি সিদ্ধান্ত নিয়েছি একটা কাজ করব, যখন যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন ওই ক্যারেক্টারটা ওখানে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, ওইটা আমাকে প্লে করা উচিত। সেই জায়গা থেকে আমি আসলে ডিরেক্টরের উপরে ছেড়ে দিই সবসময়। চাপ যদি থেকে থাকে কিছু ডিরেক্টর থাকবে, আমার তো কোনো চাপ নাই। ভাইয়া, অ্যালেন স্বপন মানে ক্যামেরার সামনে তো আসলে অভিনেতা অভিনেত্রীরা পুতুল, যেটা আমি মাঝখানে কিছুক্ষণ আগে বলেছিলাম যে তার থেকে বের করে নিবে কি করবে না করবে। আমি এমন কোনো কিছু না করলেই হলো যে কোনো কিছু সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিরূপ প্রভাব ফেলবে বা মানুষকে অস্থির করে তুলবে, মানে এই ধরনের নেগেটিভ কিছু না হলেই তো হলো। ভাইয়া, এখানে আসলে আর মানে অন্য একটা প্রশ্ন বা প্রসঙ্গ জুড়ে দিতে চাই। একজন অভিনেতার কাজ হচ্ছে অভিনয় করা। সে হয়তো কখনো খুব চাকচিক্যময় স্যুট বুট পরে অভিনয় করবে, কেউ বা ওই যে ফার্ম গেটে যে ভিক্ষা করবে। কিন্তু অভিনেতাদের দেখা যায়, বিশেষ করে ইয়াং অভিনেতাদের ভিতরে এই একটা টেন্ডেন্সি রয়েছে যে না, আমি সবসময় হিরো, আমি স্টাইলিশ থাকবো, আমি কোনো ডাউন ক্যারেক্টার করব না যেটাতে আমাকে একটু কালো লাগে বা আমার বিউটি নষ্ট হয়। অভিনেত্রীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আসলে কি মানে ব্যাপারটা তারা এভাবে জাস্টিফিকেশন করে অনেক সময় হয়তো, যে আমি যদি এখন কাজের মেয়ে করি তাহলে টানা কাজের মেয়ে আসবে, তাহলে আমি আর গ্ল্যামে ফেরত যেতে পারবো না। ব্যাপারটা কি আসলে তাই? আমার মনে হয় না ব্যাপারটা তাই বলে। এখন আমি কাজের মেয়ের ক্যারেক্টার করলাম, এরপরে কাজের মেয়ে আসবে, তাহলে আমি করব না? এরকম তো অনেক কিছুই আসবে, তাই না? যেমন আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আমাকে অনেকে বলে, আমি একবার দুরন্ত টিভিতে গেলাম, তখন তাকদীর রিলিজ হয়েছিল আর কি, তার কিছুদিন পরে। তখন ওখানে সবাই পরিচিত, এখানে অনেক থিয়েটার কর্মী আছে। তখন বাকার বকুল, উনি একজন অভিনেতা ডিরেক্টর, উনি প্রাচ্যনাটে কাজ করেন। তো আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে উনি আমাকে প্রথম যে কথাটা বললেন, আর কোনোদিন ডোমের কাজ করবেন না। মানে ওখানে একটা ডোমের চরিত্র ছিল, আমি বললাম যে ভাই করবো না। এখন ওটা হচ্ছে আসলে আমার সিদ্ধান্তের উপর, কারণ আমার শুভাকাঙ্ক্ষীরা তো তাই চাচ্ছে। ওরা চাচ্ছে না একজন অভিনেতা বা অভিনেত্রীকে একই ক্যারেক্টারের মধ্যে সবসময় দেখতে, ঠিক আছে? তাহলে এখন যদি দেখতে না চায় তাহলে উনি করবেন না এটা। বা একই ক্যারেক্টার করলেও যদি ভিন্নতা থাকে, যেমন ডাক্তার, কথার কথা ধরলাম যে ডাক্তার, আমি কোনো এক সময় একটা ডাক্তার করেছিলাম আর একটা ডাক্তার ক্যারেক্টার করছি। এখন আমি যদি দেখি যে এই দুটো ডাক্তারের মধ্যে অনেক পার্থক্য, অনেক লেয়ারের পার্থক্য, অনেক কিছু, বডি ল্যাঙ্গুয়েজের পার্থক্য, অনেক দিক দিয়ে পার্থক্য, ধরেন যে একটা ভালো ডাক্তার একটা খারাপ ডাক্তার, হ্যাঁ অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তো ওরকম হলে করবে। মানে যদি সে বা সেই অভিনেতা অভিনেত্রী নিজেকে ওই ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের মধ্যে অনেক পার্থক্য করতে পারেন, তাহলে তো অবশ্যই করা যায়। একটা চরিত্র অ্যালেন স্বপন, যেটা বেশ পপুলার, এত জনপ্রিয়তা পাওয়ার পেছনে কারণটা কি ছিল, কি মনে হয় আপনার দৃষ্টিকোণ থেকে? এটা অবশ্যই প্রথমত স্ক্রিপ্টটা অসাধারণ, ডিরেকশন অসাধারণ, এবং যাদেরকে আমরা ক্যামেরার সামনে দেখেছি তারা অসাধারণ। আপনি যদি নাম ধরে ধরে বলেন, যারা যারা অভিনয় করেছে, রফিউল কাদের রুবেল, মিথিলা, তারপর সেন্টু, যাদেরকে আমরা এখানে দেখেছি আর কি। এবং এটার পেছনে যারা যারা ছিলেন, আর্ট বলেন, কস্টিউম বলেন, মেকআপ বলেন, মেকআপের অনেক কাজ ছিল, তারপরে ক্যামেরায় বলেন, তারপরে এটার যেমন চরকি, এটার প্রডিউসার, চরকির প্ল্যাটফর্মের ওই চরকির মানে সবার এত বেশি ইনভলভমেন্ট, এটা আসলে আমি বোঝাতে পারবো না। মানে চরকির শুরু থেকে ওদের যে প্রচারণার স্টাইল সবকিছু মিলাই এবং সার্বক্ষণিক নজরদারি সবকিছু মিলাই আসলে এটা একটা দুর্দান্ত প্রোডাকশন হয়েছে। আর আমি এটা আমার অভিজ্ঞতায় বলে, যেসব প্রোডাকশনের মধ্যে সবাই ঝাঁপিয়ে পড়ে কোনো কিছু করে, ওটা একেবারে কিছু না হলেও মোটামুটি ভালো লাগে, একটা মোটামুটি একটা জিনিস দাঁড়ায় বলে আমার মনে করি আর কি। গান শুনবো,
কি গান শুনবা? বয়ম পাখির গান। তুই 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 আমার বয়ম ফাঁকি কই, তুই 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 আমার বয়ম ফাঁকি কই, পড়ার গরি দরি তাইতনো আয় দজ্জার গাংসিল, মই তো চাইলে লাগাই তাইতনো বুলেট গুলি ডিল। কেউ রে নফুসি হে নডরাই মজা আর মজা, আইনার মধ্যে চাইলে দে দে 1000 উগ্রাজা। তুই 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 আমার বয়ম ফাঁকি কই, তুই 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 আমার বয়ম ফাঁকি কই, তুই 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 আমার বয়ম ফাঁকি কই, তুই 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 আমার বয়ম ফাঁকি কই। ইতেও ন উতিও ন আর নাই কোনো আফন, মাইসেলফ অ্যালেন শফন, মাইসেলফ অ্যালেন শফন। ভাই একটা অনেস্ট কথা বলি, একদম অনেস্ট একটা কথা বলি, দেখা যাচ্ছে উপস্থাপনার এই কারণে সৌভাগ্য হয়েছে অনেকের সাথে বসার, সঙ্গীত শিল্পী বলেন, অভিনেতা বলেন বা অভিনেত্রী বলেন, এত লাইভ গানের পারফরমেন্স আমি কখনো শুনিনি। অনেক ধন্যবাদ। এটার রহস্য যদি একটু শেয়ার করেন, বিকজ এটা আমার জন্য একদম নতুন ছিল, আমার মনে হয় দর্শকদের কাছে ব্যাপারটা নতুন ছিল। পা দিয়ে হাত দিয়ে সাউন্ড করে গানটাকে জীবন্ত করে তোলা টক শো এর ভেতরে, এটা একদম নতুন একটা। আমি হচ্ছে আড্ডায় গান করি, এটা অনেক আগে থেকেই করি, তো আড্ডার মধ্যে তো এভাবেই গান করে মানুষে, আমি ওভাবেই এই যে তোমার সাথে আড্ডা দিতে করলাম, ওই জন্য হয়তো তোমার কাছে ভালো লাগছে। একদম অনেক ভালো লেগেছে। আমি এইটা কেটে প্রতিদিন দেখবো একটু করে মাঝে মধ্যে। আচ্ছা ভাই এবার একটু ডায়লগে যাই। আপনার অনেকগুলো ভাইরাল ডায়লগ বা জনপ্রিয় ডায়লগ আছে যেগুলো একটা পাঞ্চ রয়েছে, কয়েকটা ডায়লগ শুনবো যেগুলো আপনার মনে আছে। আচ্ছা, এটা হচ্ছে শঙ্খদাস গুপ্তের বলি ওয়েব সিরিজ থেকে। এইটা সেরা দিয়া এইখানে হিম্মত ভাঁজ কইরা আলমারির ভিতরে গুছাইয়া রাখতে হয়। আঙ্গুলো ডায়লগ দিচ্ছে। এটা ওখানকার, এটা ও বলি সিরিজের মধ্যে ওই ডায়লগটা এইভাবে ছিল। হ্যাঁ, এবং আমি দেখছি যে আঙ্গুলটা এভাবে ডায়লগ দিচ্ছে, মানে একটা নতুনত্ব। আরেকটা ডায়লগ শুনবো। এটা হচ্ছে সিন্ডিকেটের ডিরেক্টর শিহাব শাহিন। অবুক এ মাই তো ডেঞ্জারাস, একদম জাগা বরাবর হাত দিয়ে ফেলাই টু দ্য ফ্যাট। কিন্তু আমি এত ডেঞ্জারাস না। আরেকটা ডায়লগ শুনবো। আচ্ছা, এটা মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের 840 থেকে। ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক, ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারের কাছে ঘেঁষতে পারে না। দারুণ ডায়লগ। ভাই এটা কি কখনো ফেস করা হয়েছে যে বিভিন্ন চরিত্র নিয়ে যখন কাজ করেন, চরিত্রতে নেগেটিভ একটা ব্যাপার বাস্তব জীবনেও কি হয়তো ভরকে গেছে, যে না না আপনি ওই নেগেটিভ ব্যাপারটা মানে চরিত্রকে গুলিয়ে দিয়েছে আপনার বাস্তব জীবনের সাথে? না, ওটা ওভাবে হয় নাই, ওটা হয়তো শুটিং এ হয়েছে। শুটিং এ বলতে বোঝাচ্ছি আমি, মনে করো যে শুটিং এর মধ্যে আমি যেভাবে, যেমন বলির ক্ষেত্রে এটা হয়েছে যে বলির সিনেমা করার সময় এইখানে আমার চরিত্রটা হচ্ছে একটু খ্যাপাটে টাইপের, একটু রাগী। তো আমি একদিন কি একটা ঘটনাক্রমে ডিরেক্টরের উপরও রেগে গেছি আর কি, যেটা সাধারণ এটা করি না আমি, বা এটা কেউ করা উচিত নয়। কি কারণের জন্য আমি রেগে গেলাম আমার ঠিক মনে নেই, কোন একটা সমস্যার মধ্যে মনে হয় ওই মুহূর্তে মস্তিষ্ক ঠিক ছিল না, মেজাজ খারাপ হয়ে গেছে। তখন ডিরেক্টর কিছু বলে নাই, চুপ করে, ইকবাল ভাই খুব ভালো একজন ডিরেক্টর এবং খুব ভালো একজন মানুষ, উনি চলে গেছেন। উনি আবার কিছুক্ষণ পরে এসে আমাকে বলছেন, আপনি এখন যেভাবে করছেন এভাবেই করবেন, কিন্তু আপনি এরকমই, ঠিক আছে। তখন তো আমি খুব শান্তি পেলাম, একটু রেগে গিয়েছিলাম আর কি। ভাই অনেকক্ষণ ধরে গল্প করছি, এবার একটা গেম সেগমেন্টে চলে যাব। গেম সেগমেন্ট হচ্ছে গুগল মামা ওয়ান্টস টু নো, অর্থাৎ আপনার ভক্তরা গুগলে যে যা যা টাইপ করে আপনাকে নিয়ে সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, রূপালীকে বিয়ে করছেন কবে? এটা আসলে ভাবতে হবে আরো অনেক। রূপালীর স্বামীকে কি মহানগর 3 এ মেরে ফেলবেন? স্বামীদেরকে বাঁচিয়ে রাখা কি উচিত? তাহলে বিয়ে হবে না। আপনার ক্যারিয়ারের মন ঘুরিয়ে দেওয়া কাজ কোনটি? আমার ক্যারিয়ারে আসলে একেবারে ইউ টার্ন টাইপের কোনো মোড় ঘুরেনি, আমারটা ছোট 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 টার্ন নিয়ে মোড়টা ঘুরেছে। যাদের সাথে কাজ করেছেন তাদের মাঝে প্রিয় ডিরেক্টর কে? মেজবাউর রহমান সুমন। যুবক বয়সে কয়টা প্রেম করেছেন? ভাই তুমি কি আমার সংসার ভাঙতে চাও? না বলেন না, এখন তো সমস্যা নেই। সমস্যা আছে কি যে, হ্যাঁ
সব সময়ের জন্য নারী জাতির কাছে এই বিষয়ে সমস্যা আছে। গোপনে বলেন, দেখবে না? না ভাই, দেখবে। আচ্ছা থাক, আমরা সিক্রেট রাখি। মাইসেলফ অ্যালেন স্বপনে মিথিলার সাথে রোম্যান্স কেমন উপভোগ করেছেন? চমৎকার উপভোগ করেছি। আমার কোয়েক্টর অসাধারণ, আমাকে যথেষ্ট সহায়তা করেছে। আমার ডিরেক্টরও অসাধারণ। সুতরাং আমি শুটে যাওয়ার আগে যতটুকু সংশয় ছিল যে যেহেতু এখানে অনেক ইন্টিমেট সিন আছে, আমার কোয়েক্টরের কাছ থেকে আমি সে সহযোগিতাটা পাবো কিনা, দেখলাম যে না, খুব চমৎকার। যার কারণে আমি কাজটা করেও মজা পেয়েছি এবং এটা স্ক্রিনের মধ্যেও আমার মনে হয় দর্শক উপভোগ করেছে। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি? সন্তানদেরকে নিয়ে সত্যিকার অর্থে আমার অনেক চিন্তা ভাবনা নাই। আমি শুধু সবসময় তাদের সাথে মানে একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের সাথে ডিল করবে, যাতে মানে সে কিভাবে ভালো থাকবে, তার শরীর এবং মন কিভাবে ভালো থাকবে, আমি শুধু এইসব বিষয় নিয়ে তাদের সাথে আলাপ করি সবসময়। পড়াশোনা বা অন্যান্যগুলা এগুলা নিয়ে করি, কিন্তু আমি বেশিরভাগ সময় তাদের সাথে আলাপ করি একজন মানুষের সাথে একজন মানুষ কিভাবে মানে আচার আচরণ এগুলো নিয়ে একটু বেশি আলাপ করি আর কি। আমি ওগুলোই তাদের কাছ থেকে চাই এবং তাদের মাধ্যমে আমি অন্যান্যদের কাছ থেকে আমি ওইটাই চাই যে একটা যাতে কোনো মানুষ আমার দ্বারা কোনোভাবে বিরক্ত না হয়, অপমানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, ওভাবে যাতে আমি চলি। এখন এরপরে আমি আসলে কি করব না করব সেটা অন্য বিষয়, আমার জীবিকা কি হবে না হবে, কিন্তু আমার দ্বারা যাতে কেউ কখনো কোনোভাবে মানে ক্ষতিগ্রস্ত না হয়। বা বাস্তব জীবনে মাস্তানগিরি করার অভিজ্ঞতা আছে? না, ভয় লাগে। কোন কো আর্টিস্টের সাথে প্রেম হয়েছে? না, হয় নাই। স্কুলে কোন সাবজেক্টে ফেল করেছিলেন? স্কুলে আমি অনেক ফেল করেছি। আমার মনে হয় সব সাবজেক্টে পর্যায়ক্রমে কোনো না কোনো সময় ফেল করেছি। আচ্ছা ভাই, এবার চলে যাচ্ছি আরেকটা গেম সেগমেন্টে, চিট চ্যাট। আসলে এই চিট চ্যাটে আপনাকে এক শব্দ উত্তর দিতে হবে, এটা খানিকটা র্যাপিড ফায়ারের মতো। প্রথম প্রশ্ন, আগেরটাও তো ভাবে দিয়েছি, এটাও ভাবেই দিতে হবে, এটাই খেলা। আচ্ছা, লাস্ট অনলাইন থেকে কি অর্ডার করেছিলেন? অনলাইন থেকে আমি জীবনে একবারই অর্ডার করেছি, একটা হ্যাঙ্গার। এই অনলাইনে অর্ডার করে ঠকার অভিজ্ঞতা আছে? একবারই করেছি, আমি ঠকিনি। আবার যৌবনে ফেরার সুযোগ পেলে কার সাথে প্রেম করবেন? আমার বউর সাথে করব। এখন তো সংসারটা টিকে রাখি আগে। চাটগাঁয়া ভাষায় কিছু একটা বলে শোনান। বুজ্জগ কুজ্জেতুন গজ্জায় গজ্জায় দজ্জাত পড়ে গিয়ে। বলো, তুমি চাটগাঁয়া বউ হিসাবে বলো, এটা কি? বুড়া নদীর ধারে পড়ে গেছে এমন কিছু। হ্যাঁ, সেটা কাছাকাছি গেছো, তাহলে ঠিক আছে, তুমি চাটগাঁয়া বউ বিশ্বাস করলাম। না, এটা আমি শুনছিলাম একটা সময়, এই জন্য বলতে পারছি। আচ্ছা, খেলতে গিয়ে মারামারি বাঁধিয়েছিলেন কখনো? হ্যাঁ, বাঁধাইছি ছোটবেলায়। চট্টগ্রাম থেকে পরবর্তীতে কোনো অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে শাসাতে পারবে? অবশ্যই পারবে। এখানে অনেক, যেমন আমরা এখন রফিউল কাদের রুবেলকে দেখতে পাচ্ছি, আয়মন শিমলা একজন অভিনেত্রীকে দেখতে পাচ্ছি যাকে আমরা গুটিতে দেখেছি, তারপর ওমর সিনেমায় দেখেছি, আর রুবেলকে তো আমরা মহানগরের 2-তে দেখেছি, এলেন স্বপনে দেখেছি, আরও দেখছি। এরা নিশ্চয়ই আরো ভালো করবে এবং আরো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, আপনারা হয়তো দেখতে পারবেন তাদেরকে সামনে। ইন্ডাস্ট্রির পলিটিক্সের শিকার হতে হয়েছে? না, হয়নি। সেটে গিয়ে মারামারি হাতাহাতি বেঁধেছে কখনো? না, কখনো না। বলির আগে জব্বারের বলি খেলায় অংশ নিয়েছিলেন? না, অংশ নিইনি। জীবন নিয়ে পরবর্তী প্ল্যান কি? কোনো প্ল্যান নাই। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে একটা মজার সেগমেন্টে চলে যাচ্ছি। দুষ্টু কোকিল, তারা আপনার ভক্ত কিন্তু আপনার পোস্টে দুষ্টু দুষ্টু কমেন্ট করে। দুষ্টু কোকিলদের কমেন্ট পড়বো, আপনি দর্শকদের উদ্দেশ্যে রিপ্লাই দিবেন। প্রথম কমেন্ট মোহাম্মদ মুহিবিন সালি লিখেছেন বদ্দা আর হোরো বাড়ি মুসৈদর ডাকতি। ও আচ্ছা, না এটা মনে হয় সে বলতে চেয়েছে আমার শ্বশুর বাড়ি মসজিদের পাশে, মসজিদের ডাগদি, আর ওর বাড়ি মসজিদের ডাগদি, এরকম বলছে মনে হয়। পরের কমেন্ট এসেছে তারুণ KNT দাস লিখেছেন কুইচ্চার তুন সাবধানে থাইকু। তরুণ কান্তি দাস। আহা, তারুণ কান্তি দাস, হ্যাঁ, ও আমার ফ্রেন্ড। কি কুইচ্চার তুন সাবধানে থাইকু? কুচ্চা মানে হচ্ছে একটা সাপের মতো ছোট একটা প্রাণী, ওখান থেকে সাবধানে থাকতে বলছে। কুচ্চার তুন সাবধানে থাইকু। ওকে। আব্দুল আনাওয়াল উনি লিখেছেন নেক্সট টাইম দেখা হইলে একটা 10 টাকার লটারি কিনে দিয়েন, আপনার লটারি ভাগ্য দেখতেছি খুব ভালো। মানে কিনে দিতে বলছে এমন কিছু। দিলাম। আব্দুল আওয়ালকেও আমার ছোট ভাই। আচ্ছা। মোহাম্মদ খুরশেদ লিখেছেন পক 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 পকাত। এটা হচ্ছে ফ্রাইডে ওয়েব ফিল্মটার রায়হান রাফির ওটার একটা ডায়লগ। একটু বলে দেন। পক 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 পকাত, মানে পলাশ কাদের তরফদার থেকে পকাত। একটা ছোটবেলার ছবি আপনার, যেখানে আপনারা 3 বন্ধু রয়েছেন, সেখানে জাকির হোসেন লিখেছেন অ্যালেন স্বপন কোন্ডা। ও আচ্ছা, এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড শোয়েব আর আসিফ,
শোয়েব এখন অস্ট্রেলিয়াতে, আসিফ এখন কানাডাতে মনে হয়। তো ওদের সাথে আমি ফয়েজ লেকে গিয়েছিলাম, ওখানে এই ছবিটা তুলেছিলাম। আচ্ছা, এবার আপনার একটা সেলফিতে কমেন্ট এসেছে। তপু রায়ান লিখেছেন, রূপালী অধীর আগ্রহে আপনার জন্য শ্যাম্পু নিয়ে বসে আছে। রূপালী অধীর আগ্রহে শ্যাম্পু নিয়ে বসে আছে। হ্যাঁ, তাহলে রূপালীকে ওয়েট করতে বলেন। আমি সদ্য শ্যাম্পু করেছি, নেক্সট টাইম যখন শ্যাম্পু করব তখন রূপালীর সাথে যোগাযোগ করা যাবে। তামজিদ আরাফাত অরণ্য লিখেছেন, নিবাস কুইজের বিল কুতুব দিয়া। কইয়ার বিল, এটা হচ্ছে অ্যালেন স্বপন যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের নিবাস হচ্ছে কইয়ার বিল কুতুব দিয়া। আপনি একটা বন্দুক নিয়ে ছবি তুলেছেন, সানগ্লাস পরা, সেখানে অনির্বাণ ভট্টাচার্য লিখেছেন, কাজী দেওরিন নাসির মাস্তান। ও, অনির্বাণ ভট্টাচার্য হচ্ছে আমার ছোট ভাই, সে গণের নাট্য সম্প্রদায়ের একজন নাট্যকর্মী। তো ওই ছবিটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের দোকান থেকে, হেলাল, ওর ওখানে অনেক অ্যান্টিক্স অনেক কিছু বিক্রি করে, ওখান থেকে ছবিটা তুলেছিলাম বন্দুক নিয়ে। এরপর হচ্ছে তামিল একটা, মানে তামিল ডাকাত বা পুলিশদের মতো একটা লুক, সানগ্লাস পরা, গোফ আছে, মাথাটা পুরোপুরি একদম শেভড, একদম স্যুট বুট পরা। সেই ছবিতে একজন লিখেছেন, মহসিন জাহেদ সবুজ, উইদাউট হেয়ার ইউ লুকস বেটার আঙ্কেল। অনেক ধন্যবাদ সবুজ। এরপরে হচ্ছে আরো মনে হয় করে একটা বিয়ের ফাংশনে স্যুট পরা একটা ছবিতে ইকরাম ফারিদ চৌধুরী লিখেছেন, আমারই কইতি টাইটা বাইন্ধা দিতাম। আহা, আমার বন্ধু ইকরাম ফরিদ চৌধুরী আমার বাল্যবেলার বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু। ওর বাসায় আমি রাত কাটাতাম, শুক্র শনি ওর বন্ধ থাকে, ও ব্যাংকার। ও গত মাসের 6 তারিখ পৃথিবী ছেড়ে চলে যায়। ও এই মন্তব্যটা করেছে, ওকে আমি খুব মিস করি। ও আমার বিভিন্ন পোস্টে সবসময় কমেন্ট করতো বা থাক, ও আমাকে, আমি যদি আমার কোনো সাফল্যে 2 আনা খুশি হই, ও 10 আনা খুশি হতো। ভাই, আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দর্শকদের যদি আপনার চাটগাঁয়ের ভাষায় কোনো কিছু বলতে চান। আচ্ছা, আমি একটু আগের প্রসঙ্গটাকে টেনে নিয়েই বলি। একখানা আগে যে প্রসঙ্গ এবারে টানিয়া নিয়ে না হই, আর বন্ধু ইকরাম ফরিদ চৌধুরী গত মাসের 6 তারিখ মারা গিয়ে, গত হালিও নিলাম দে 2 তারিখ, আর আরোগ্য ছোটবেলার ফ্রেন্ড মারা গিয়ে সালাউদ্দিন পারভেজ। তো এই দুয়ে মৃত্যু অ্যানালাইসিস করিয়ে নেয় চাইলাম দে ইতারা মারা গিয়ে যে হারণে, তার মূল হারণের দে ইতারা নিজেরার প্রতি অবহেলা হচ্ছে। ডাক্তার দেখাবার সময় হইয়ে কিন্তু ডাক্তার ন দেখা, ইভেন তার আশেপাশের বোধ মানুষও হইল ডাক্তার দেখাবার লাই, কিংবা ডাক্তার হাতে যাবার উচিত হইয়ে ন দেখা। তো এতাল্লাই আই অনারারা হইত দিয়ে দর্শক যারা আছেন, অবশ্যই অনারা ফললে দি নিজের খেয়াল রাখবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। শরীর ঠিক তাইলে মন ঠিক থাকিব। এবং যদি আর ঠিক রাহিত না পারি, তাহলে আর বউ বাচ্চা বা পরিবার পরিজনের ঠিক রাহিত ফাইতাম না। এতাল্লাই বলি, সবসময় আগে নিজে ভালো থাকবেন, ভালো খাইবেন, ভালো রেস্ট লইবেন, এবং অবশ্যই 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 শরীর চর্চা করিবেন। এগিন আল্লাহর নিয়ামত, এগিনের দরকার আছে। ওনারা ব্যাকের ধন্যবাদ, ওনারা সবসময় ভালো থাকুন। দীপ্ত টিভির ধন্যবাদ আরে আমন্ত্রণ জানাবার বলিয়ে নে। আর যারা ইন্ডাস্ট্রির মধ্যে এই বিনোদন সেক্টরের মধ্যে হাস করতে লাগুন, তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, নিজেরা আরো ভালো করিয়ে নে তুলিয়ে আনুন, প্র্যাকটিস করুন। ওনারা ধৈর্য ন হারাইন, ওনারা বলিয়ে নে সাফল্য অবশ্যই আইব। কর্মই ধর্ম, ওনারা কর্ম লই না, তখন সবসময় ভালো থাকুন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজ এসেছেন আমাদের এই আয়োজনে। সুন্দর একটা সময় আমরা আড্ডা দিলাম, অনেক বিষয় জানলাম ইন্ডাস্ট্রি সম্পর্কে, আপনার সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ তোমা, তোমার সাথে একটা ভালো সময় কাটালাম। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সোশ্যাল স্ল্যাপসের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপ্ত টিভি ও দীপ্ত প্লের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।